মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অ্যালকোহল সেবন এবং তামাকজাত পণ্য ব্যবহার থেকে বিরত থাকুন। এই অভ্যাসগুলি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি রয়েছেন পিশাচ পর্ব অডিও স্টোরির পর্দায়। আর আজ আপনি শুনতে চলেছেন লেখক গিরিধারী সেনের কলমে বাতাসে পোড়া মরার গন্ধ। আজও গল্পের শেষে থাকছে প্রত্যেকবারের মতো আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন, তাই গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে বাতাসে পোড়া মরার গন্ধ। গুদাম ঘরের আড়ালে তখন বিকেল ফুরোয় ফুরোয়। সূর্যের শেষ আলোটি টালির চালের ফাঁক পেরিয়ে কাঠের মেঝেতে লম্বা রেখা এঁকে ফেলেছে। তাপস দুহাত কোমরে রেখে দাঁড়িয়েছিল দরজার ধারে, চোখ তার ব্যস্ত শঙ্করের দিকে। বাইরে গরুর গাড়ির চাকা খড়ের মজমজ শব্দ তুলে এগিয়ে যাচ্ছে মাটির রাস্তায়। তাপস বলল, সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিস তো শঙ্কর? পাণ্ডু আর জমিদার বাড়িতে যে আমগুলো যাবে সেগুলো গরুর গাড়িতে বোঝাই হয়েছে তো? শঙ্কর হাতের ধুলো ঝেড়ে বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ দাদা, সব রেডি হয়ে গেছে, রওনা হলো বলে। শব্দ ফুরুতেই গরুর ঘণ্টা টুংটাং আর বেলের মৃদু ঝঙ্কার মিলিয়ে গেল দূরের গোধূলি প্রান্তরে। গুদাম ঘরের ভেতরে তখন পাকা ল্যাংড়া আম আর হিমসাগরের গন্ধ ভাসছে, যেন এই মাটির বুক ভরা গ্রীষ্মের স্মৃতি। আজ থেকে বছর 10 আগের কথা। তেঁতুলছড়ার এই গ্রামে যখন বিশ্বজিৎ জ্যাঠা বেঁচে ছিলেন, তখনই তার কাছ থেকে তাপস এক অজানা আশায় কিনেছিল এই প্রকাণ্ড আমবাগানটা। প্রায় 8 বিঘে জমি জুড়ে 50-এরও বেশি আম গাছ, মোটা মোটা বিশাল বড়। প্রতিটি গাছ যেন গ্রামের প্রাচীন বটের মতো স্থির, গভীর আর ধ্যানমগ্ন। শুরুর 2 বছর ফলন খুব একটা ভালো হয়নি, বরং লোকজন হাসাহাসি করেছিল। কিন্তু তারপর যেন ঈশ্বর নিজে হাত রেখে দিলেন ফলমুক্ত ডালের মাথায়। এই আমবাগানই হয়ে উঠল তাপসের সমস্ত জীবিকার মূল উৎস। বিগত 10 বছর ধরে কেবল আম বিক্রি করেই তাপস গড়ে তুলেছে পাকা দোতলা বাড়ি, আর বাজারে নিজের নামে তৈরি করেছে একটা দোকান ঘর। তাপস এখন আর আম গাছের ছায়া দাড়িপাল্লা নিয়ে হিসেব করতে বসে না। একটা রীতিমতো ব্যবসা দাঁড়িয়ে গেছে তার হাতে, আর এই ব্যবসার ভার সে তুলে দিয়েছে এক অল্প বয়সী যুবকের কাঁধে। তার নাম শঙ্কর। মোটে 20 বছর ছেলেটার বয়স। চিকন গড়ন, কিন্তু চোখ দুটো অদ্ভুত স্থির, যেন ভীষণ কম কথা বলে, তবু সব বুঝে ফেলে। সে দূরের এক গ্রামের ছেলে, সংসারে কেউ নেই, শুধু ছিলেন এক জ্যাঠামশাই। যাও কয়েক বছর হলো মারা গেছেন তিনি। মা বাবা মারা যায় অনেক আগে। জ্যাঠাই তাকে ডেকে বলেছিলেন মানুষ করবে, কিন্তু শঙ্কর আসেনি। কেন, সেটা প্রথম দেখাতেই তাপসকে বলেছিল শঙ্কর। আমার বাবা এককালে জ্যাঠার জমি নিজের নামে করে বেচে দিয়েছিল। আমার মৃত জেঠিমার গয়না চুরি করেছিল, তারপর গ্রাম ছেড়ে আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল অন্য গ্রামে। জ্যাঠামশাই আমায় খুব ভালোবাসতেন, কিন্তু আমি কোন মুখে যাব তার কাছে? বাবার পাপের দাগ কপালে নিয়ে কি করে আশ্রয় চাই? এইটুকু কথাই তাপসের বুকের মধ্যে কেমন যেন বিঁধে গিয়েছিল। ছেলেটি মেধাবী, কর্মচঞ্চল আর আশ্চর্য রকমের দায়িত্ববান। মাত্র 2 মাস হলো এখানে এসেছে, কিন্তু পুরো আমবাগান, গুদামঘর, হিসেবপত্র সব এখন তার হাতেই চলছে। তাপস মাঝে মাঝে ভাবে, এই ছেলেটাকে দিয়েই তার ভার লাঘব করেছে সে। কিন্তু কে জানে ছেলেটার নিজের ভার কতটা গভীর। জ্যৈষ্ঠের শেষ দিকে ধান ক্ষেতের জল শুকিয়ে গেলে যেমন মাটিতে ফাটল ধরে, তেমনি তেঁতুলছড়ার আকাশটাও বিকেল গড়িয়ে সন্ধে নামতেই হঠাৎ ফেটে গেল বৃষ্টির ধারায়। দিনভর ধুলো আর দাবদাহ ধুয়ে দিয়ে
ঝমঝম করে ঝরে পড়ল আকাশের খড়রাগ। গুদাম ঘরের চালে ঝাঁপিয়ে পড়া সেই বৃষ্টির শব্দে ভিতরের কাঠের কড়িকাঠগুলো যেন ধুকপুক শব্দ তুলে নিঃশ্বাস নিতে লাগল। সামনেই জামাই ষষ্ঠীর মরশুম। আমের দোকানদার, মহাজন, এমনকি পাণ্ডু আর জমিদার বাড়িও আগাম বায়না দিয়ে রেখেছে। সকালেই গরুর গাড়ি এসে সব তুলে নিয়ে যাবে। সেই হিসেব মেলাতে মেলাতেই গুদামে দেরি হয়ে গেল তাপসে। শঙ্কর বিকেলেই বেরিয়ে গেছে। এই প্রকাণ্ড বাগানটার পূব দিকে একটা মাটির চালা ঘর আছে, সেখানেই থাকার ব্যবস্থা হয়েছে তার। গুদামের ভেতর এক কোণে একটা হারিকেন বাতি টিমটিম করে জ্বলছে। তার হলদেটে আলোয় কাঠের খাটিয়ার পাশে সাদা খাতাগুলোতে নেচে উঠছে ছায়া। বড় বড় বেতের ঝুড়িগুলোতে সাজানো হিমসাগর, ল্যাংড়া, ক্ষীরসাপাত, মূলত মহাজনদের অর্ডার করা আম। কাল তাঁরই নজরে প্যাক হয়ে রওনা দেবে। তাপস খাটিয়ায় আতশোয়া হয়ে হাতের তালুতে মাথা রেখে খাতার পাতায় চোখ বুলিয়ে যাচ্ছিল। গরমে শরীর ক্লান্ত, আর চোখে সারাদিন খাটাখাটনির পর খানিকটা ঝিমুনি। এমন সময় হিসেবের মাঝেই হঠাৎ করে কিছু যেন একটা তার পা ছুঁল। না না, শুধু ছোঁয়া নয়, বরফের মতো ঠান্ডা, মৃত্যুর মতো নিষ্পন্দ এক শীতলতা চামড়ার ভেতর ঢুকে গেল হাড় পর্যন্ত। কে? তাপস ঝাঁকুনি খেয়ে উঠে বসল। হারিকেনের আলোতে চোখ ছোট করে তাকাতেই এক মুহূর্তের জন্য সে দেখল একটা যেন কালো পুড়ে যাওয়া হাত ঠিক গুদামের ফালি অন্ধকারের মধ্যে খাটিয়ার কোণ ঘেঁষে যেন সরে গেল অদ্ভুত গতিতে। না খুব দ্রুত, না খুব ধীর, যেন এমন কিছু যা দেখা যায় অথচ বিশ্বাস করা যায় না। তারপরেই সে অন্তর্গত অন্ধকারে তলিয়ে গেল। তাপসের গলা শুকিয়ে কাঠ, বুক দাপাদাপি করছে। এই বিশাল গুদাম ঘর, এই উদাস হারিকেন, আর বাইরে ঝমঝম বৃষ্টি, আর সে একাই। মনটা কেমন অকারণে ভারী হয়ে উঠল। হিসেব মিলছে না, চোখ স্থির হচ্ছে না। আর ঠিক এই সময় মনে পড়ল সেই রাতের কথা, সেই ভয়ানক রাত, যখন এই গুদাম ঘরের ভেতরে একটা মানুষ আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। তাপস মনে মনে ফিরে গেল বহু বছরের সেই রাত্রিতে। বাগানটার আগের মালিক ছিলেন বিশ্বজিৎ জ্যাঠা। লোকটা সারা জীবন এই গুদাম ঘরের সঙ্গে এমনভাবে মিশেছিলেন যে গ্রামের মানুষ বলতো ওর রক্তেই যেন এই বাগানটার আমের রস মেশানো আছে। কিন্তু শেষ বয়সে কেমন এক অদ্ভুত বিপদ নেমে এসেছিল তার জীবনে। হঠাৎই দরকার হয়ে পড়েছিল অনেক টাকার। কেন তা কাউকে জানালো না। ওদিকে ফলনটাও টানা 3 বছর খারাপ, তাই বাধ্য হয়ে বিক্রি করে দেন এই আম বাগান। তাপস তখন নিজের চাষের জমি পর্যন্ত বন্ধক রেখে কিনে ফেলেছিল বাগানটা। বিশ্বজিৎ জ্যাঠা বেচে দিয়ে একবার শেষ রাতের জন্য এসেছিলেন এই গুদাম ঘরটা একটু ঘুমোতে, এই কাঠের খাটিয়াতেই। ঠিক এই হারিকেনের আলোয় বসে কাটিয়েছিলেন তার শেষ সন্ধে। সে সময় কোনো ঘুমের ট্যাবলেট ছিল না। গ্রামের কবিরাজ তাকে দিতেন এক ধরনের পাতা বাটা। সেটা খেয়ে তার গাঢ় নির্জন ঘুম আসত। আর সেই রাতে খাওয়া দাওয়া সেরে তিনি একটা বিড়ি ধরান। তারপর বিড়ির অবশিষ্ট আগুন বাইরে ছুঁড়ে ফেলে দেন, অবশ্য বেখেয়ালে। আর সারা দিনের শুকনো পাতার স্তূপ তখন অপেক্ষা করছিল একটু আগুনের স্পর্শের জন্য। ঘুমিয়ে পড়লেন বিশ্বজিৎ জ্যাঠা। আর ধীরে ধীরে আগুন চেপে বাড়ল। গুদাম ঘর দাউ দাউ করে জ্বলে উঠল। আর সেই তীব্র ঘুমে তলিয়ে থাকা মানুষ
আর জেগে উঠতে পারলেন না। সেই রাতটাই শেষ রাত হয়ে রইল বিশ্বজিৎ জ্যাঠার কাছে। বাইরে বৃষ্টির শব্দ যেন বাড়তে লাগলো। হারিকেনের আলো কাঁপল একবার। তাপস চোখ তুলে তাকালো গুদামের জ্বলন্ত অন্ধকারে। মনে হলো এই গুদাম ঘরটা কি সত্যি ফাঁকা, নাকি কেউ এখনো এখানে ঘুমিয়ে আছে। ঘুম ভেঙেছে কিন্তু উঠতে পারছে না। অকস্মাৎ এই গা ছমছমে পরিবেশেও তাপসের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটল। বিশু জ্যাঠাকে নিয়ে যে করুণ কাহিনীটা গ্রামে চালু আছে, তা বোধ হয় এমনটাই হওয়া উচিত ছিল। নিঃস্ব অসহায় এক মানুষের শেষ আশ্রয়টুকু আগুনে পুড়ে ছাই। কিন্তু যদি বলি বিষয়টা একেবারে উল্টো। হঠাৎ মনে হতে পারে আমাদের আজকের এই গল্পে তাপস তো পরিশ্রমী, বুদ্ধিমান এবং সৎ ব্যবসায়ী, আর বিশু জ্যাঠা সময়ের কাছে হার মেনেছিলেন। তবে বলে রাখি, আপনার সম্পূর্ণ ধারণা এবার পাল্টে যাবে। কে অবাক লাগছে তো? লাগুক। পুরনো দিনের সেই কথাগুলো ভাবতে গিয়ে তাপস তার ঠোঁটের হাসিটা আর চেপে রাখতে পারল না। এই বিরাট সাম্রাজ্য, এই প্রকাণ্ড ব্যবসা যা সে দাঁড় করিয়েছে, তা কেবল কঠোর পরিশ্রমে নয়, কূটনীতি আর ধূর্ততাকে অস্ত্র করে। পকেটে এখন মোটা টাকা আসে নিয়মিত, ফলে রাত করে এখন তাপসের একটু মদ্যপান করার অভ্যাস আছে। সুরা পান করলে যেন পুরো ক্ষতগুলো একেবারে মুছে যায়। জীবনের অতীতে করে আসা কর্মগুলো ভুলে যায় সে। মনে এক আনন্দ যেন নাচতে থাকে। খাটিয়ার পাশেই একটা পুরনো চামড়ার থলে ছিল। তাপস সেটির মুখ খুলে ভেতর থেকে একটি কাগজে মোড়ানো সুরার বোতল বের করল। দেশি মদের ঝাঁঝালো গন্ধটা ল্যাংড়া আমের মিষ্টি গন্ধের সঙ্গে মিশে এক বিচিত্র আবহ তৈরি করল গুদামের মধ্যে। সাবধানে মোড়কটি সরিয়ে বোতলের ছিপি খুলল সে। একটা মৃদু শব্দ হলো, যা বাইরের বৃষ্টির ঝমঝম শব্দের মধ্যে প্রায় ডুবে গেল। কাঠের খাটিয়ার পাশে একটি ছোট টুলের উপর রাখা ছিল একটা পুরনো কাচের গ্লাস। তারপর সাবধানে সেই গ্লাসে কাঁপতে কাঁপতে অনেকটা সুরা ঢালল। লালচে তরলটি আলো ছায়ায় ঝলসে উঠল। এরপর জলের কুঁজো থেকে সামান্য জল মিশিয়ে একটা চুমুক দিল। গলায় নামতেই শরীরটা যেন মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। বাইরে দুর্যোগ আর ভেতরে অস্বস্তি, সব যেন এক লহমায় হালকা হয়ে গেল। ধুর, এই গুদাম ঘর ফাঁকা নয় তো কি? ফাঁকাই তো। তাপস অস্ফুটে বলল। তারপর আবার চুমুক দিল, এবার আরো বড়। তার ক্লান্ত শিরা উপশিরায় উষ্ণ স্রোত বইল। সে গুনগুন করে একটা গান ধরার চেষ্টা করল, কিন্তু সুরটা কেবল ভাঙা ভাঙা আওয়াজে গুদাম ঘরের নিস্তব্ধতায় ধাক্কা খাচ্ছে। নেশাটা চড়ছে দ্রুত, শরীরটা এলিয়ে আসছে খাটিয়ার নরম কাঠের ওপর। আর ঠিক সেই সময় ঘটল ঘটনাটা। বাইরে দূরে আকাশ চিরে একটা ভয়ঙ্কর বিদ্যুৎ চমকে উঠল। তীব্র সাদা আলোয় গুদাম ঘরের ভেতরে থাকা সমস্ত অন্ধকার এক মুহূর্তের জন্য যেন কেঁপে উঠল। আর সেই ক্ষণিকের আলোয় দরজার চৌকাঠের কাছে সে দেখতে পেল একটি কালো কুচকুচে ছায়ামূর্তি। সেটা মানুষের অবয়ব, স্থবির, নিষ্পন্দ। কে রে? তাপস হাঁকল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো শুকনো আর ফ্যাঁসে। পর মুহূর্তে আবার আলোটা নিভে যেতেই চারপাশ আবার গভীর অন্ধকারে তলিয়ে গেল।
তাপসের কান গরম হয়ে উঠল। কে কে ওখানে বলে সে আরো একবার জিজ্ঞাসা করল, কিন্তু তার মধ্যেই সে ভাবল নেশাটা যেন একটু বেশি চড়ে গেছে। তাছাড়া বিশ্বজিৎ জ্যাঠার স্মৃতি, এই হারিকেন আর গুদাম ঘর সব মিলিয়ে একটা ভ্রান্তি ধারণা তৈরি হচ্ছে। কিন্তু এই ভাবনা শেষ না হতেই একটা ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল, যা নেশার ঘোরকেও ছাপিয়ে যায়। আমের ঝুড়ির স্তূপ, আর ঠিক তার পিছন থেকে হঠাৎ যেন দুটো সাদা জলজলে চোখ তাপসের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেগুলো মুহূর্তে মিলিয়ে গেল, আর তারপর সেই কালো পোড়া হাতটা, যা কিছুক্ষণ আগে তার পা ছুঁয়েছিল, সেটা যেন ঘরেরই এক কোণ থেকে তীব্র গতিতে সরে গেল। অন্ধকারে লেপ্টে থাকা একটা লম্বা শুকনো কালো রেখার মতো। তাপসের শরীরে লোম কাঁটা দিয়ে উঠল, বুকে এক রাশ বরফের ঠান্ডা স্রোত অনুভব করল সে। তবে কি সত্যি? না না না, এ হতে পারে না, এ কেবলই স্মৃতির ভার। না। ঠিক এই সময় তার মনে পড়ল সেই রাতটার কথা। বহু বছর আগে এক বর্ষণ সিক্ত রাত, আজ থেকে প্রায় 10 বছর আগেকার স্মৃতি। সেই দিনটাও ছিল এমনই এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। বিশ্বজিৎ জ্যাঠার আমবাগান তখনও বিক্রি হয়নি, কিন্তু তার অবস্থা চরম শোচনীয়। ফলন নেই, দেনা শোধ হচ্ছে না। জ্যাঠা গুদাম ঘরে বিষণ্ণ মুখে বসেছিলেন। তাপস ভিজে চপ্পল পায়ে গুদাম ঘরে প্রবেশ করল। হাতে একটি ভারী কাপড়ের থলি আর একটা পুরনো ফাইল। জ্যাঠামশাই, একটা জরুরি কাগজ এসেছে, আমাকে বলেছে আপনার সই নিয়ে যেতে হবে। বিশ্বজিৎ জ্যাঠা দুর্বল হেসেছিলেন। তুই কি এত রাতের বেলা ভিজে ভিজে এখানে এলি? বস বাপ বস। তা কিসের কাগজ? তাপস খাটিয়ার এক কোণে ফাইলটা রাখল। আরে বসুন না, অত চিন্তা করবেন না। আসলে এই যে আপনার পুরনো জমিদারি থেকে যে খাজনা আসতো, তার কিছু বকেয়া শোধের একটা কাগজ। আমি আপনার হয়ে বলেছিলাম জমিদারের কাছে বকেয়াগুলো মঞ্জুর করে দিতে। জানেনই তো জমিদারের কাছের লোক আমি, বললেই শুনবেন। আচ্ছা, এটাতে একটা সই করে দিলেই আপনার সব দায় মুক্ত। বিশ্বজিৎ জ্যাঠা তখন সরল মানুষ, আইনের মারপ্যাঁচ বুঝতেন না। আর তাপস, সে তো নিজের ভাইপো না হয়েও যেন নিজের। জ্যাঠা চশমাটা খুঁজতে লাগলেন, কিন্তু চশমাটা আজ আনতে ভুলে গেছেন সঙ্গে করে। তাপস বলল, আরে জ্যাঠা, এই অল্প আলোতে আর কি করে পড়বেন? আপনার তো চোখের সমস্যা, কাল সকালে পড়ে নেবেন কোন, এখন তো সইটা দরকার। অবিশ্বাসের কোনো অবকাশ ছিল না। ভরসার চোখে বিশ্বজিৎ জ্যাঠা সই করে দিলেন সেই মরণ ফাঁদে। সই শেষ হতেই তাপস ভারী থলেটা জ্যাঠার হাতে জোর করে ধরিয়ে দিয়েছিল। আরে এ কি করছিস বাপ? তাপসেরও চোখ তখন ছল ছল। আপনার এরকম দুর্দশা চলছে আর আমি দেখব? আমি আপনার নিজের ভাইপো না হলেও আপনাকে নিজের জ্যাঠার মতোই দেখি। এই সামান্য টাকাটা অন্তত রাখুন, যখন আপনার পরে ভালো সময় আসবে শোধ করে দেবেন। এত দেখছিস আমাকে তুই বাপ? ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তাপস মৃদু হেসেছিল। সেই হাসিটা ছিল বিশ্বজিৎ জ্যাঠার চোখে স্নেহ আর বিশ্বাস, আর তার নিজের কাছে ভয়ানক এক বিজয়ের স্মৃতি। স্মৃতিটা ফুরিয়ে গেল। বাইরে বৃষ্টি তখনও ঝমঝম করছে। তাপস দ্রুত আরো এক ঢোক সুরা গিলে ফেলল। তার হৃৎপিণ্ড যেন তখন প্রচন্ড জোরে ধুকপুক করছে। কেবলই মনে হচ্ছে এই গুদাম ঘরটা ফাঁকা নয়, কেউ একজন যেন এখানে ঘুমিয়ে আছে।
ঘুম ভেঙেছে, কিন্তু উঠতে পারছে না। আর সেই একটু আগেই তার পা ছুঁয়েছে, তাকে ভয় দেখাচ্ছে। তাপসের মনে একটা তীব্র জ্বালা অনুভব হল। যদি সেই রাতে, যদি সেই আগুনের রাতটা না ঘটত, তবে এই পাপের দাগ হয়তো এত গাঢ় হতো না। হারিকেনের আলোটা কেমন যেন নিস্তেজ দেখাচ্ছে। এই গুদাম ঘরের প্রতিটি কাঠ, প্রতিটি দেয়াল, প্রতিটি বেতের ঝুড়ি সব যেন ফিসফিস করে বলছে শোধ। ঠিক এমন সময় বাইরের বাগানে একেবারে কাছে আকাশ ফেটে একটা প্রচণ্ড জোরে বাজ পড়ল। শব্দটা এতটাই তীব্র ছিল যে গুদাম ঘরের কাঠের কড়িকাঠগুলো কেঁপে উঠল। টালির চাল থেকে কিছু আলগা ধুলো ঝরে পড়ল মেঝেতে। মনে হলো পৃথিবীর বুক যেন দু ফাঁক হয়ে গেল। তারপর আবার সব নিস্তব্ধ, শুধু ঝমঝম করে বৃষ্টির ফোঁটার শব্দ। তাপস চোখ বুজে রইল কিছুক্ষণ। কিছুক্ষণ পর আবার বাইরে একটা তীব্র বিদ্যুৎ চমকালো। আর এইবার ক্ষণিকের সেই আলোতে তাপস দরজা দিয়ে দেখতে পেল একটি লম্বা কালো ঢ্যাঙা মতো আকৃতির মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। আলোটা নিভে গেল। তাপস ঢুলু ঢুলু চোখে থমকে তাকিয়ে রইল সেই অন্ধকারের দিকে। নেশার ঘোর আর ভয়ের মিশ্রণে সে পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না এটা বিভ্রম নাকি বাস্তব। এরপর সেই মূর্তিটা এক পা দুপা করে ঘরের ভেতরে ঢুকল। ঘরের স্যাঁতস্যাঁতে মাটিতে তার ভিজে চপ্পলের শব্দ হলো ছপ ছপ। লোকটি ভেতরে ঢুকে মাথার ছাতাটা গুটিয়ে একপাশে রাখল। তারপর আরো এক পা এগিয়ে এলো তাপসের খাটিয়ার দিকে। হারিকেন বাতির হলদেটে আলোয় এবার তাপস দেখতে পেল এ আর অন্য কেউ নয়, এ হলো শঙ্কর। কেরে শঙ্কর, তুই এত রাতে ঘুমোসনি? তাপসের গলায় তখনও সুরার জড়তা। সকালে রেবার আসবে, অনেক কাজ পড়ে আসে, যা ঘুমিয়ে পড়ে, যা ঘুমিয়ে পড়ে যা। শঙ্কর স্থির চোখে তাকালো। তার মুখখানা বৃষ্টিতে ভেজা, চিকন গরম যেন আলো ছায়ায় আরো অনেকটা লম্বা দেখাচ্ছে। সে মৃদু স্বরে বলল, ঘুম আসছে না দাদা? বাইরে যা বৃষ্টি, ভাবছিলাম গুদাম ঘরের ভেতর কোথাও জল পড়ছে নাকি, তাই দেখতে এলাম। এখন তো দেখছি আপনি এখানে রয়েছেন, আমার না এলেও চলতো। শঙ্কর এবার চোখ নামিয়ে তাপসের গ্লাসের দিকে তাকালো। আরে এ কি, আপনি নেশা করছেন? তাপস কিছুটা বিরক্তি আর খানিকটা কৈফিয়তের সুরে বলল, এটা নেশা নয় রে শঙ্কর, এটা মন শান্তি করার ওষুধ, তুই বুঝবি না। শঙ্কর মাথা নাড়ল। এসব খাওয়া ভালো নয় দাদা, খাচ্ছেন খান, তবে নিজের সীমার মধ্যে থাকবেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বললাম। যা হোক, যদি কিছু মনে না করেন তাহলে একটু বসে গল্প করতে পারি, মানে বাইরে বৃষ্টি না কমা পর্যন্ত। তাপস যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই নির্জনতা, এই ভয়াল স্মৃতি থেকে মুক্তি পেতে তার একজন সঙ্গীর দরকার ছিল। হ্যাঁ, বস বস বস, এসে যখন পড়েছিস, বৃষ্টি না কমা পর্যন্ত একটু না হয় আমার সঙ্গে সঙ্গ দিলি। শঙ্কর খাটিয়ার পাশে রাখা একটা টুলের ওপর বসল। তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গুদাম ঘরের ভেতরে ঠান্ডা বাতাস সেই শ্বাসের সঙ্গে মিশে গেল। শঙ্কর এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বলল, আসলে আমার কি রোগ হয়েছে আমি তো বলিনি কখনো। তাপস স্থির হয়ে গেল।
শঙ্করের চোখটা আজও তেমনই শান্ত, কিন্তু কণ্ঠস্বরে আজ এক হিমশীতল শূন্যতা। সে বলল, ক্যান্সার। তাপস বেশ কিছুক্ষণ চুপচাপ শঙ্করের দিকে তাকিয়ে রইল। হলদেটে আলোয় শঙ্করের স্থির মুখটি কেমন যেন কঠিন দেখাচ্ছে। তাপস স্বর নিচু করে জিজ্ঞেস করল, আরে তুই তুই আমাকে এই কথা আগে বলিসনি কেন? শঙ্কর মৃদু হাসল। সে হাসিটা যেন বড় কষ্টের। বললে হয়তো আপনি শুরুর দিকে আমায় কাজ দিতেন না। আসলে যে কটা দিন বেঁচে আছি একটু করে কমে খাই, কোনোদিন কারোর বোঝা হতে চাইনি, তাই আর কি। তাহলে আজ কেন বললি? নাই বলতে পারতি। আজ বললাম, বলার প্রয়োজন হলো তাই। কথাটার মানে বুঝতে পারল না তাপস। তাই প্রয়োজনটা কি শুনি? কিন্তু তাপস আর কিছু বলল না। তার ভেতরের ভয়টা আবার মাথা চাড়া দিয়ে উঠল। এই ছেলেটিকে দেখে আজ কেমন যেন অচেনা লাগছে। শঙ্কর আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যা গুদাম ঘরের বাতাসের আর্দ্রতা আরো বাড়িয়ে দিল। সে এবার তাপসের দিকে সরাসরি তাকালো। আপনাকে একটা গল্প বলি দাদা। অনেকদিন ধরেই বলবো বলবো করছি, কিন্তু গল্পটা ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। আর যখন অবসরের সময় আছে, আর সবটাই যখন আমি জানতে পেরেছি, তখন শুনুন। শঙ্কর টুলটির ওপর স্থির হয়ে বসে রইল। তার চোখ দুটি ছিল হ্যারিকেনের হলদেটে আলোর চেয়েও বেশি শান্ত। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলা শুরু করল, যা গুদাম ঘরের নিস্তব্ধতাকে মুহূর্তের মধ্যে চিড় ধরিয়ে দিল। আসলে যা বলবো, এটা কোনো গল্প নয় দাদা, এটা সত্যি কথা। আমি একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলাম। প্রাণের ভয় আমার নেই, কারণ ওই রোগটা আমার জীবন কেড়ে নেবেই। কিন্তু কেন জানি না, একটা অন্যরকম আতঙ্ক আমার সঙ্গ কিছুতেই ছাড়ছে না। শঙ্কর সরাসরি তাপসের চোখে চোখ রাখল। আমার জ্যাঠা আর আমার পরিবার নিয়ে আপনাকে একটা ঘটনা বলেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। আসলে গল্পটা সবার কাছে একটা গল্প, সত্যটা কেউ জানে না। জানি আমি, আজ বলতে দ্বিধা নেই। আমার বাবার কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে আমি খুন করেছিলাম। গলার নলিটা ধারালো ছুরি দিয়ে ফলা ফলা করেছিলাম ঘুমন্ত অবস্থায়। কথাটা শুনে তাপস এবার খাটিয়ার উপর নড়ে চড়ে বসল। নেশার ঘোরটা যেন এক লহমায় কেটে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি বলছে শঙ্কর? এই চিকন গড়নের ছেলেটিকে দেখে মনে হয় না সে জীবনে একটা পিঁপড়েও মেরেছে। তাপস চোখ বড় বড় করে দেখতে লাগল। শঙ্কর বলে চলল, আমার দেবতা তুল্য জ্যাঠামশাইয়ের সঙ্গে ওই রকম বেইমানি করেছিল আমার বাবা। সবটাই দেখেছিলাম, কিন্তু মুখ বুঝেছিলাম। এমন একটা সরল সৎ মানুষকে এভাবে ঠকিয়ে তার জীবনটাকে শেষ করে দিয়ে পালিয়ে যাওয়াটা কোনো মনুষ্যত্বের মধ্যে পড়ে না। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম, এর বদলা আমি নেবই। বাবাকে খুন করে তার দেহটাকে আমাদের বাড়ির পিছনের কুয়োয় ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। এ রহস্যের সমাধান কখনো হয়নি। কেউ সন্দেহ করেনি যে আমি এমন কাজ করতে পারি। তবে আজ আপনাকে বলছি, কারণ আপনার পরে আর কেউ এই পৃথিবীতে এ কথা জানতে পারবে না। আরেক দফা তাপসের গাটা কেমন যেন শিরশির করে উঠল। সে প্রায় বাকরুদ্ধ। নেশার ঘোরে চোখ খুলে তাকাতে পারছে না, কিন্তু তবুও এক মনে শুনে চলল। কোনো মতে শুধু বলল, তার মানে কি যাদা বলছিস তুই এসব? শঙ্কর স্থির দৃষ্টিতে উত্তর দিল,
কিছুই যাতা বলছি না দাদা, সবই সত্যি। জানেন তো, বিশ্বাসঘাতকদের আমি একেবারেই দেখতে পাই না, একেবারেই না। শঙ্করের হাসিটা এবার বড় ভয়ঙ্কর শোনালো। আর একটা কথা বলছি, এই কথাটা বিশ্বাস করবেন কি না জানি না, মনে হয় বললে বিশ্বাস করবেন না, তাই আসুন আসুন, আপনাকে বরং দেখাই। তাপসের খাটিয়ার পাশেই একটা 3 ব্যাটারির টর্চ লাইট ছিল, যা সে বিশেষ প্রয়োজনে ব্যবহার করত। শঙ্কর তাপসকে টর্চ লাইটটা হাতে তুলে নিতে বলল। তারপর নিজেই তাপসের হাত ধরে তাকে খাটিয়া থেকে নিচে নামানোর জন্য কাঁধে হাত রাখল। শঙ্করের হাতের স্পর্শ ছিল ভয়ঙ্কর ঠান্ডা, বরফের মতো শীতল। সেই স্পর্শে তাপসের শরীরে একটা তীব্র কাঁপুনি খেল, কিন্তু তবুও সে কেন যেন টলমলো পায়ে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে টর্চ লাইটটা হাতে তুলে নিল। কিন্তু টর্চ লাইট দিয়ে কি করবো? ফিস ফিস করে জিজ্ঞেস করলো তাপস। শঙ্কর বলল, আসুন আসুন আমার সঙ্গে। শঙ্কর ধীরে ধীরে তাপসকে গুদাম ঘরের দরজার কাছে নিয়ে গেল। বাইরে তখনও বৃষ্টি একইভাবে হয়ে চলেছে। শঙ্কর দরজা পেরিয়ে বাইরে ইশারা করল। ওই যে আম গাছটা রয়েছে, ওই আম গাছের গুড়ির কাছে টর্চের আলোটা ফেলুন। টর্চ লাইটটা কাঁপা কাঁপা হাতে তুলে নিয়ে তাপস আম গাছের গুঁড়ির দিকে তাক করে আলোটা ছুঁড়ে দিল। আলোর তীব্র রেখাটা গিয়ে পড়ল গুঁড়ির নিচে পড়ে থাকা একটা মানুষের গায়ে। মানুষটা বৃষ্টির কাদা মাটিতে অচেতন হয়ে পড়ে আছে, পাশে ছাতাটা পড়ে আছে, মুখটা মাটির দিকে ফেরানো। আলোর রেখায় মানুষটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ওটা আর অন্য কেউ নয়, ওটা শঙ্কর। তাপস দুপা পিছিয়ে গেল। হোঁচট খেতে খেতে কোনো মতে নিজেকে সামলে নিল সে। তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, ওভাবে পড়ে আছে কেন? পড়ে আছে কেন? শঙ্কর তার পাশে এসে দাঁড়িয়ে বলল, ওটা আমারই দেহ দাদা। কিছুক্ষণ আগেই ছাতা মাথায় করে এখানে আসার সময় একটা ভীষণ জোরে বাজ পড়েছিল, ওখানেই মৃত্যু হয়েছে আমার কোনো আফসোস নেই। কদিন পরে হলেও আমাকে মরতে হতো, না হয় কদিন আগেই মরলাম। তবে হ্যাঁ, মৃত্যুর পরেই আমি একটা ভয়ানক সত্য জানতে পেরেছি। ওই যে দেখতে পাচ্ছেন আপনার খাটিয়ার পাশে কে বসে আছে? তাপস এবার ভয়ে কুঁকড়ে গিয়ে নিজের খাটিয়ার দিকে তাকালো। টর্চের আলোটা তখনও গাছের দিকেই। ঘরে হারিকেনের হলদেটে টিমটিমে আলো এসে দেখতে পেল খাটিয়ার ঠিক পাশেই, যেখানে সে কিছুক্ষণ আগেই সুরা পান করছিল, সেখানে একটা ঝলসে যাওয়া পুড়ে যাওয়া মানুষের দেহ বসে আছে। দেহটা খুব চেনা। তাপসের মুখ দিয়ে আর শব্দ বের হলো না। সে শুধু বিস্ময় আর আতঙ্কে ফিস ফিস করে বলল, না না, বিশ্বজিৎ জ্যাঠা। হ্যাঁ, বিশ্বজিৎ জ্যাঠা, উনি আমারই জ্যাঠা। তার মানে তুই বিশ্বজিৎ জ্যাঠার ভাইপো? হ্যাঁ। খাটিয়ার পাশে বসে থাকা ঝলসে যাওয়া দেহটি বিশ্বজিৎ জ্যাঠার আত্মা। এবার
এবার তাপসের দিকে তার পোড়া চোখ তুলে ধরল। তার কণ্ঠস্বর এলো চিড় খাওয়া কাঁচের মতো। এখনো কোনো সন্দেহ আছে? চারিদিকটা ভন ভন করতে শুরু করলো তাপসে। সে যেন এক ভয়ঙ্কর প্রেতপুরীতে এসে পড়েছে। একদিকে মৃতদেহ পড়ে আছে শঙ্করের, অন্যদিকে তার সামনে শঙ্কর স্বয়ং দাঁড়িয়ে আছে। আর তার খাটিয়ার পাশে বসে আছে আজ থেকে 10 বছর আগে আগুনে পুড়ে যাওয়া সেই মানুষটি। গুদাম ঘরের ভেতরের বাতাস যেন শ্বাস নিতে ভুলে গেছে। পাকা আমের মিষ্টি গন্ধের সঙ্গে মিশে গেছে পোড়া মাংস আর মৃত্যুর তীব্র ঠান্ডা অনুভূতি। বিশ্বজিৎ জ্যাঠার ঝলসে যাওয়া দেহটির নীরব উপস্থিতি আর শঙ্করের বীভৎস হাসিতে গুদাম ঘরের পরিবেশ ততক্ষণে যেন নরকের কাছাকাছি পৌঁছে গেছে। বাইরে বৃষ্টির শব্দ যেন এখন চাপা কান্নার মতো শোনাচ্ছে। শঙ্কর এবার তার সেই শীতল নির্জীব কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ করে তুলল। আমার জ্যাঠামশাইয়ের আত্মা মুক্তি পায়নি তাপস বাবু, কারণ তাকে আপনি হত্যা করেছিলেন। আমি? না না, আমি নই। কিছু একটা ভুল হচ্ছে শঙ্কর। তুই ভুল দেখেছিস। শঙ্কর এবার এক পা এগিয়ে এলো। তার চোখে কোনো আবেগ নেই, শুধু নিষ্পন্দ শূন্যতা। হ্যাঁ, আপনি। আর নাটক করতে হবে না। আমি মারা যাওয়ার পর যখন ওই জগতে প্রবেশ করি, তখনই আমার সঙ্গে জ্যাঠামশায়ের দেখা হয়। তিনি নিতান্তই নিরীহ এবং ভালো মানুষ, তাই আপনার কোনো ক্ষতি করেননি এতদিন। কিন্তু তার কাছে আমি সব জানতে পেরেছি। সেদিন জমিদারের বকেয়া সুদের নাম করে জাল দলিল বানিয়ে তাকে দিয়ে সই করিয়েছিলেন। চশমা কাছে না থাকায় সেই সুযোগটাও কাজে লাগিয়েছিলেন। তার শেষ সম্বল এই 8 বিঘা জমির আম বাগানটা হস্তগত করেছিলেন। তার বিনিময়ে কিছু অর্থ দিয়েছিলেন, যাতে সমাজের চোখে আর আইনের চোখে আপনি নিজেকে দাতা প্রমাণ করতে পারেন। এই বাগানটার প্রতি আপনার লোভ ছিল অনেক কালের, আর সেই লোভকে পরিণতি দিতে আপনি একটা নিরীহ মানুষের জীবন শেষ করে ফেললেন। সেদিন রাতে গুদাম ঘরে আগুন জ্যাঠামশাইয়ের বিড়ির জন্য লাগেনি। ওটা তো লোক দেখানো ছিল, আপনার বোঝানো ছিল। আগুনটা লাগিয়েছিলেন আপনি। যখনই দেখলেন জ্যাঠামশাই ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে তলিয়ে গেছেন, তখন আপনি তাকে জীবন থেকে সরিয়ে দিতে সুযোগ বুঝে আগুনটা লাগিয়ে দেন। জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আমার জ্যাঠামশাই। শঙ্কর হাসল। হাসিটা যেন বাঁকা ছুরির ফালার মতো। অবশ্য এসব আমি কিছু জানতাম না, পরে খবর পেয়ে এসেছিলাম, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। আজ এত বছর পর কেন জানি না মনটা টানছিল। জ্যাঠামশাইয়ের পুড়ে যাওয়া কালো ক্ষতবিক্ষত দেহটা আমি মাঝে মধ্যেই স্বপ্নে দেখতাম। আবার কখনো কখনো শুধু স্বপ্নে নয়, চোখের সামনেও তিনি দেখা দিতেন, যেন কিছু বলতে চাইতেন। আমি বুঝিনি। আমি সোজা চলে এলাম এখানে, আর এখানে এসে দেখি আপনার কাজের লোকের প্রয়োজন। জ্যাঠামশাইয়ের স্মৃতিকে বুকে আগলে কটা দিন বাঁচার জন্য এখানে আমি থাকতে শুরু করলাম। আর এখানে আসার পর থেকেও জ্যাঠামশাইয়ের উপস্থিতি আমি টের পেতাম, কিন্তু তিনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝিনি কখনো। তবে আজ যখন বজ্রপাতে আমার মৃত্যু হলো এবং মৃত্যুর পরে ওই জগতে গিয়ে জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হলো, তখন সবটা পরিষ্কার হয়ে গেল। জ্যাঠামশাই নিরীহ এবং ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। আপনাকে শাস্তি দিতে না চাইলেও আমি যে আপনাকে ছাড়ব না। আমি নিজের বাবাকে হত্যা করতে পারি। তার মানে আপনি বুঝতে পারছেন আপনার কি পরিণতি আমি করতে পারি? হ্যাঁ, না না না। তাপস আর নিজেকে ধরে রাখতে পারল না। তার গলা চিড়ে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো, কিন্তু তার আর্তনাদ মুহূর্তে স্তব্ধ হয়ে গেল শঙ্করের অট্ট হাসিতে। সেই হাসি গুদাম ঘরের কাঠ কড়ি কাঠের ফাটলে ফাটলে প্রতিধ্বনিত হতে লাগলো।
আর ঠিক সেই সময় খাটিয়ার পাশে বসে থাকা বিশ্বজিৎ জ্যাঠার পুড়ে যাওয়া দেহটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দেহটা আগুনের আঁচে কুঁকড়ে গেছে, শুকনো চামড়ার টান টান ভাব। সে মাটি ঘষতে ঘষতে এগিয়ে আসতে লাগলো তাপসের দিকে। অন্যদিকে শঙ্কর এক পা দুপা করে তাপসকে ঘিরে ধরল। তাপস নেশাগ্রস্ত অবস্থায় সেই দুই প্রেতাত্মার আক্রমণে পিছু হটতে গিয়ে মাটির উপর হোঁচট খেয়ে পড়ে গেল। তার বুকের উপর সে জ্যাঠামশের রাত পোড়া শুকিয়ে যাওয়া দেহটা উঠে এলো, যা ছিল বহু বছরের পাপের প্রতীক। শ্বাসরোধকারী সেই মুহূর্তে শঙ্কর এগিয়ে এলো। তার হাতে ধরা ছিল এখনো কিছুটা সুরা ভরা কাচের বোতল। সে বিভৎস হাসি নিয়ে বোতলের মুখ খুলে সেই অবশিষ্ট সুরাটুকু ধীরে ধীরে ঢেলে দিতে লাগলো তাপসের গায়ের উপর। এরপর শঙ্কর এক বিভৎস উল্লাসে হারিকেনের কাঁচ ভেঙে দিল। ভেঙে যাওয়া সেই কাঁচের টুকরোগুলো আর জ্বলে ওঠা শিখাটি ছুঁড়ে দিল তাপসের সুরাপ্লুত দেহের উপর। দাউ দাউ করে জ্বলে উঠল তাপসের শরীর। গুদাম ঘরের ভেতরে মজুত রাখা আমগুলোকে পাকতে দেওয়ার জন্য রাখা শুকনো বিচুরির গাদাগুলোতেও আগুন ধরে গেল। নিমেষেই আগুন লেলিহান শিখা বিস্তার করল। বিভৎসভাবে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেল তাপসের দেহটা, ঠিক 10 বছর আগে বিশ্বজিৎ জ্যাঠার মতোই। পাকা ল্যাংড়া আর হিমসাগরের মিষ্টি গন্ধের সঙ্গে মিশে গেল দগ্ধ মানব দেহের অসহ্য দুর্গন্ধ। পাপ তার চূড়ান্ত পরিণতি পেল এক গ্রীষ্মের বর্ষণ সিক্ত রাতে। যে গুদাম ঘরে লোভ জন্ম নিয়েছিল সেখানেই তার মৃত্যু ঘটল আগুনে পুড়ে, নিঃসঙ্গতা আর প্রতিশোধের মাঝে। শুনলেন বাতাসে পোড়া মরার গন্ধ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও রোমাঞ্চকর ভৌতিক গল্প শোনার জন্য। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা, যদি আপনি সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে বিশু জ্যাঠার আমবাগানে মোট কটি আম গাছ ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন রাকেশ ঘড়ুই, মোহাম্মদ রুবেল, আরিফ শেখ, মানস জানা, শেখ মেহরাজ, প্রসেনজিৎ মণ্ডল, দীপঙ্কর সামন্ত, হাসান রানা, বিট্টু মোল্লা, সঞ্জয় কুমার দাস, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, অভিজিৎ নাথ, সুমিত্র সেন, জিৎ কুমার ঘোষ, উজ্জ্বল প্রামাণিক, ইমরান সর্দার, মুজাহিদ সর্দার, বুদ্ধদেব পট্টনায়ক, অমর পাল, মহিদুল সর্দার, পায়েল মোদক, সাদ্দাম শেখ, রিয়া দেবনাথ, বাপা দাস, প্রিয়াঙ্কা, গোপাল দাস, মাসুদ, সারাফাত, আসাদুল মল্লিক, রবীন্দ্রনাথ বসাক এবং সুদীপ। আপনাদের প্রত্যেক অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। তাহলে আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে একটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর ভৌতিক গল্পের সাথে আগামী পর্বে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পিশাচ পর্ব অডিও স্টোরি।